গীতাঞ্জলিতে নোবেল বিজয়ী বিশ্বকবি রবি ঠাকুরের শিলেদাহ কুঠিবাড়ি। আজকে চলে আসলাম শিলেদাহ কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জায়গায় যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন। এখানে তিনি দীর্ঘ সময় জীবনযাপন করেছেন। বিভিন্ন স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর এই খাটে ঘুমাতেন। এটি তার ব্যবহৃত খাট। এই খাটের উপরে বসে তিনি খাটের দেওয়ালে যে ছবিটি দেখছেন সেই ছবিটি তুলেছেন। প্রমাণস্বরূপ ছবিটি খাটের পাশেই রেখে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এটি একটি ডুপ্লেক্স বাড়ি। বেশ কিছু রুম রয়েছে এই বাড়িতে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন সময় তার স্মৃতি বিজড়িত কবিতা বলেন, উপন্যাস বলেন, যেগুলো তিনি লিখেছেন তারই স্মৃতি এখানে রাখা হয়েছে। এটাকে আমরা জাদুঘর বলতে পারি রবি ঠাকুরের। দেখুন, দোতলার বারান্দা থেকে বাইরের দিকটা কত সুন্দর দেখা যাচ্ছে। চমৎকার। আগে গেট এইটি ছিল, পরবর্তীতে আবার ওই গেটটি করা হয়েছে। বারান্দা থেকে দেখুন, এখানে উপরে ছাদটি দেখানোর চেষ্টা করছি। রবি ঠাকুরের দোতলার বারান্দাতে একটি প্লেন শিটের তৈরি নৌকা। এই নৌকা দিয়ে হয়তো তিনি পদ্মার আশপাশ কাছের কোলে ঘুরতেন। প্লেন শিটের তৈরি। আর পিছনে আরেকটি একটা ঠিক স্টিমার যেভাবে হয়ে থাকে, খুব শক্তিশালী প্লেন শিট দিয়ে মোটা করে এটা বানানো। এটি হতে পারে সে তার পুকুর ঘাটে চালাতেন অথবা নদীতে হয়তো চালাতেন। দেখুন, খুবই পুরো এটি। দেখুন বাইরের সাইডটা, এটা পশ্চিম সাইড। দেখুন ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের রুমগুলো, মাঝের ড্রয়িং রুমটা একটু বড় আর সমস্ত রুমগুলোই একটু ছোট ছোট। আসলে এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে থাকতেন, অন্যরা থাকতেন না, এই জন্য এরকমটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি সোফাটি আমি হাত দিতেই আমার গাও শিউরে উঠল। কারণ আসলে মনে হচ্ছে যে রবি ঠাকুর এখানে বসতেন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এখনও অনুভব করে। আসলে এই জন্যই শরীরটি কেমন যেন ঝাঁকি মেরে ওঠে হাত দিলে, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ এখানেই বসতেন। এই স্মৃতিটি দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাটকে অন্ধবাউল সেজে অভিনয় করেছিলেন, তারই স্মৃতি স্বরূপ রেখে দেওয়া হয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের টি টেবিল না, ঠিক এটা ডাইনিং টেবিল। খুব ভালো কাঠের তৈরি, এখন চকচক করছে, হিলেস দিচ্ছে। এটি আর একটি সোফা, যে সোফাটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতেন, বসতেন। নিজের অজান্তেই
সেই সোফার উপর আমার হাতটি চলে যায়, যে বিশ্বকবি যেটি শুয়েছেন। আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শোবার ঘরে, যেখানে তিনি যে খাটে তিনি বসতেন, শুতেন, যে খাটে বসে তিনি একটি ছবিও করে রেখেছেন। আসলে ঘরটি গোলাকার, তাই ঘুরতে ঘুরতে হয়তো সেখানে আবার চলে এসেছি। দেখুন ছবিটি, রবীন্দ্রনাথ ঠাকুর এই খাটের উপরে বসেই এই ছবিটি করেছেন। তখন তো রঙিন ছিল না ক্যামেরা, এই জন্য সাদা কালো। এখানে লেখা আছে হাত দিবেন না, কিন্তু দুঃখের বিষয়ে আমি হাত দিয়ে দিলাম। এটি ছাদে ওঠার সিঁড়ি, কত সুন্দর করে সিঁড়িটি বানানো হয়েছে। ছাদে ওঠার সিঁড়ি, যদিও এখানে বন্ধ আছে, কারণ এখানে যারা ঘুরতে আসেন তাদের ছাদে ওঠার কোনো অনুমতি নেই। এমনকি এই যে দেখুন পালকি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখায়, বিভিন্ন জীবনীতে তার পালকির ইতিহাস পাওয়া যায়। তিনি পালকি চড়তে খুবই ভালোবাসতেন। এটি একটি কী বলে আলমারি। এগুলো দেখুন বিভিন্ন লোহার যন্ত্রাংশ। ওই পাশেরটা ঠিক লেখা আছে ঘাস কাটার মেশিন, কিন্তু এইটি কি জানি না, কামানের মতো দেখতে। কিভাবে এটা কেন ব্যবহার করতেন, কেনই বা তার কী কাজে পড়তো জানি না। এটা দেখুন, এটাও কি জানি না, লোহার যন্ত্রাংশ এগুলো। তার কোন কাজে কীভাবে ব্যবহার হতো সেটি আমার জানা নেই। তবে বলাই যায় রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় মনের মানুষ ছিলেন এবং খুব মেধাবী ছিলেন। দেখুন বাইরের অংশ, বাড়িটি রঙের কাজ চলছে, চতুর সাইডে তারই রঙের আভাস দেখতে পাচ্ছি। এবং আমি খেয়াল করছি রং মিস্ত্রি রয়েছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আসলে ঘুরতে না আসলে বোঝা যায় না এগুলো। ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু তবু আমি লুকোচুরি করেই ভিডিও করেছি, কারণ আসলে ভিডিও করতে দেয় না ওখানে। আমি বিভিন্নবার এসেছি, ছবি পর্যন্ত করতে পারিনি। এইবার দুইজন লোক, আমরা একজনকে পাহারায় রেখে আমি ভিডিওগুলো করলাম পালিয়ে, আপনাদের দেখানোর জন্য। আমি আপনাদের দেখাতে পেরেছি হয়তো, রঙের কাজ চলছে। এটি একটি লোহার সিঁড়ি। এই সিঁড়িটি দেখুন, আমার কাছে মনে হচ্ছে পদ্মায় যখন ভরপুর পানি হয়ে যায় তখন নিচতলা হয়তো তলিয়ে যেত। সেই সময় নৌকা বা অন্য যেটাই বলেন সেটাই এসে এখান থেকে এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা সম্ভব ছিল বা উঠতেন। তাছাড়া লোহার সিঁড়ির প্রয়োজনীয়তা ঠিক আমি বুঝতে পারছি না। যাই হোক, কেমন লেগেছে বলবেন, কমেন্ট করবেন।